সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হোম প্রেজেন্ট বায়োগ্রাফিতে। সকল বিশ্বে চলছে একটি মহা ইভেন্ট, যাকে সবাই এক নামে চিনে থাকি ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ 2026। এই ফুটবল বিশ্বকাপকে উন্মাদ হয়ে আছেন যারা ভক্ত সামগ্রী আছেন তারা, এবং তাদের নিজেদের দলকে তারা সমর্থন করে যাচ্ছেন এবং তাদের নিজেদের প্রিয় খেলোয়াড়দেরকেও তারা সমর্থন করে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা দেশেরই একটি করে অতীত ইতিহাস রয়েছে এবং তাদের অতীতেরও কোনো অনেক বড় তারকা রয়েছিল, এবং এই তারকাগুলো একসময় বিশ্ব রেকর্ড করেছিল, কিন্তু এখন বর্তমান যুগের সাথে তাদের নাম ঢাকা পড়ে যাচ্ছে। তো আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে আলোচনা করব এমন একটি খেলোয়াড়কে নিয়ে, যিনি কিনা বিশ্বের সর্বপ্রথম সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন বিশ্বকাপ ফুটবল আসরে। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আজকের আমরা যেই ডকুমেন্টারিতে আমরা যেই খেলোয়াড়কে নিয়ে আলোচনা করব, তিনি ছিলেন বিশ্বের সর্বপ্রথম সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপ ফুটবলের তিনি ছিলেন সর্বোচ্চ একজন খ্যাতিমান একজন খেলোয়াড়। তিনি ছিলেন আর্জেন্টিনার খেলোয়াড় গিয়োর্মো ইস্তাবিল। তার জন্ম 17 জানুয়ারি 1905 সালে। তিনি ছিলেন একজন আর্জেন্টাইন ফুটবল পেশাদার খেলোয়াড় এবং ম্যানেজার, যিনি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতেন। ক্লাব পর্যায়েও ইস্তাবিলের হুরাকানের সাথে 2টি জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ইতালি ও ফ্রান্সেও খেলেছিলেন। তিনি 1930 বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন, যা এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর। ম্যানেজার হিসেবে তিনি আর্জেন্টিনাকে 6টি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে এবং রেসিং ক্লাবকে 3টি শিরোপা জিতিয়েছিলেন। ইস্তাবিল বুয়েনোস আইরেসের পার্ক পাত্রিসিওসে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় ক্লাব স্পোর্তিভো মেতানের সাথে তার ক্যারিয়ার শুরু করেন এবং 1920 সাল থেকে হুরাকানের হয়ে খেলেন। 1924 সালে তিনি প্রথম দল উন্নীত হন, যেটি আর্জেন্টিনার শীর্ষ লিগের খেলত, যা তখনও অপেশাদার মর্যাদা ছিল। তিনি ডান উইংয়ের খেলা শুরু করলেও শীঘ্রই একজন সেন্টার ফরওয়ার্ড রূপান্তরিত হন। ইস্তাবিল হুরাকানের হয়ে অনেক প্রতিযোগিতা জিতেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল 1925 ও 1928 সালের চ্যাম্পিয়নশিপ এবং 1925 সালের আঞ্চলিক ট্রফি কোপা ডক্টর কার্লোস ইবারগুরেন। প্রথম বিশ্বকাপে তার চিত্তাকর্ষক কীর্তি দিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার পর তিনি সাথে চুক্তিবদ্ধ হন। তিনি সঙ্গে সঙ্গে ভক্তদের প্রিয় হয়ে ওঠেন এবং প্রতিদ্বন্দ্বী বোলোনিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন। তিনি জেনেওয়ার এই ক্লাবের 5 বছর ছিলেন, যেখানে তিনি 41টি ম্যাচ খেলে 16টি গোল করেন। 1935 থেকে 1936 মৌসুমে তিনি নেপোলিতে চলে যান এবং আন্তোনিও বোজাক বিপরীত দিকে জেনোয়ার চলে যান। এটি সেই সময়কার ঘটনা। তখন আরেক দক্ষিণ আমেরিকান কিংবদন্তি আন্তিলা সালুস্ত্রো নেপোলির হয়ে খেলতেন। ক্লাবটি লিগের 8ম স্থান অর্জন করে এবং ইস্তাবিলের সেই মৌসুমের 20টি ম্যাচ অংশ নেন। খেলোয়াড়ি জীবনের শেষ অধ্যায় হিসেবে ইস্তাবিল প্যারিসের রেড স্টার প্যারিস ক্লাবে যোগ দেন। এই ক্লাবটি প্রতিষ্ঠাতা করেছিলেন জুলি রিমা, যিনি 1930 বিশ্বকাপের ফিফার প্রথম আয়োজক উদ্যোগ নিয়েছিলেন। তিনি 1939 সাল পর্যন্ত এই ক্লাবে ছিলেন এবং তার খেলোয়াড়ি জীবনের শেষ সম্মান ছিল ক্লাবটিকে দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উন্নীত হতে সাহায্য করা। তিনি ক্লাবটিকে খেলোয়াড় ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। ইস্তাবিলের 25 বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলে হয়ে অভিষেক করেন। 1930 সালে উরুগুয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপ তার দলের দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে নামেন। তিনি প্রতিযোগিতা ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ খেলেননি, কারণ ওই সময়কার সময় ফ্রান্সের কূটনীতিকবিদরা তাকে হুমকি দিয়েছিল যাতে সে আর্জেন্টিনার দলে হয়ে যাতে না খেলে, এবং তিনি বিভিন্ন হুমকির শিকারও হয়েছিলেন। 1930 সালের 19 জুলাই মেক্সিকোর বিপক্ষে পরবর্তী ম্যাচে তার অভিষেক হয়, কারণ প্রথম পছন্দের স্ট্রাইকার রবার্তো চেরোর উদ্যোগজনিত আক্রমণের কারণে খেলতে পারেননি। খেলাটি আর্জেন্টিনার পক্ষে 6-3 গোলে শেষ হয় এবং ইস্তাবিলের তার অভিষেকে ম্যাচে হ্যাটট্রিক করেন। ভুলবশত এটিকে দীর্ঘদিন ধরে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক বলে মনে করা হতো, যতক্ষণ না 76 বছর পর 2006 সালে 10 নভেম্বর বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা নিশ্চিত করে যে বার্ট পেটনানোট 1930 সালে 17 জুলাই প্যারাগুয়ের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের 3-0 গোলে জয়ের প্রথম বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন, যা ইস্তাবিলের হ্যাটট্রিক 2 দিন আগে ঘটনা।
গ্রুপ পর্বের শেষ খেলার আর্জেন্টিনা তাদের দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বী চিলির মুখোমুখি হয়েছিল। তারা খেলাটি 3-1 গোলে জেতে এবং স্টাবিল 2টি গোল করেন, যার ফলে আর্জেন্টিনা সেমিফাইনাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার যোগ্যতা অর্জন করেন। দক্ষিণ আমেরিকান 6-1 গোলে সহজ জয় নিয়ে পরের পর্বে যায়। স্টাবিল তার ঝুলিতে আরও 2টি গোল করেন এবং আর্জেন্টিনার ফাইনাল স্থান নিশ্চিত করেন। 1930 সালের 30 জুলাই আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যে প্রথম বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হয়। বিরতির সময় আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়ে গিয়েছিল, যেখানে স্টাবিল দ্বিতীয় গোলটি করেছিল। তবে তারা 4-2 গোলে হেরে যায়। ফাইনালে হেরে যাওয়া সত্ত্বেও স্টাবিলে 4 ম্যাচে 8 গোল করে প্রথম ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েন। দেখা গেল যে তিনি আর কখনো আর্জেন্টিনা হয়ে খেলেন নাই এবং তাই তিনি তার দেশে হয়ে খেলা প্রতি ম্যাচের গোল করেন, যা ছিল ম্যাচ প্রতি গড়ে 2টি করে গোল। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার অনেক আগেই 1931 থেকে 1932 মৌসুমে জেনোয়াতে স্টাবেল প্রথমবার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। সেখানে তিনি লুইজি বুরলান্দোর সাথে উল্লিখিত মৌসুমটি সহ ব্যবস্থাপক হিসেবে কাটান। রেড স্টার প্যারিসে 1 বছর কাটানোর পর তিনি ক্লাবটি খেলোয়াড় ব্যবস্থাপক হন। এর মধ্যে সেই মৌসুমটিও অন্তর্ভুক্ত ছিল, যেটিতে তারা লিগ 2টি থেকে উন্নীত হয়। স্টাবিলে ফরাসি ক্লাবটি ছেড়ে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হন। তিনি 1939 সালে এই দায়িত্বটি শুরু করেন। স্টাবিলে আর্জেন্টিনাকে 6টি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতান, যাকে আমরা এক নামে কোপা আমেরিকান কাপ নামে চিনে থাকি। 1941, 1945, 1946, 1947 এবং 1955 এবং 1957 সালে 1958 সালে বিশ্বকাপে 24 বছরের মধ্যে আর্জেন্টিনার অংশগ্রহণ করা প্রথম বিশ্ব প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর জাতীয় দলের সাথে তার অধ্যয়ন সমাপ্তি ঘটে। সেই বিশ্বকাপ আর্জেন্টিনা তাদের 3টি ম্যাচে শেষটি চেকোস্লোভাকিয়ার কাছে 1-6 গোলে হেরে যায়। 1960 সালে তাকে আর্জেন্টিনার দায়িত্ব ফিরিয়ে আনা হয় এবং তিনি কোস্টারিকার অনুষ্ঠিত প্যান আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপের 3য় ও শেষ আসরে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন। আর্জেন্টিনা জাতীয় দল কোচ হিসাবে খেলোয়াড় হিসাবেও যেমনটা করেছিলেন, স্টাবিল রেকর্ড গড়েন। তিনি জাতীয় দলকে 123টি আনুষ্ঠানিক ম্যাচ কোচিং করিয়ে 83টি জয় অর্জন করেন, যা তাকে 100টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা অল্প কয়েকজন কোচের মধ্যে একজন করে তোলে। জাতীয় দলের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আরও 3টি ক্লাবের কোচ হিসাবেও কাজ করেন। প্রথম সেই ক্লাবটি হুরাকান, যেখানে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন, এবং পরে ফেরো ও রেসিং ক্লাব। তিনি 1939 থেকে 1951 সালের মধ্যে রেসিংকে টানা 3টি চ্যাম্পিয়নশিপ নেতৃত্ব দেন। স্টাবিলের 1960 সালে ব্যবস্থাপনা থেকে অবসর নিয়ে আর্জেন্টিনার জাতীয় ফুটবল ব্যবস্থাপনা স্কুলের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন, যে পদটি তিনি 1963 সাল তার মৃত্যুর পর্যন্ত ধরে রেখেছিলেন। এবং গিয়োর্মো স্টাবিল 26 ডিসেম্বর 1963 সালে না ফেরার দেশে দুনিয়া থেকে চলে যান। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের হিস্ট্রি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে জানা অজানা ভিডিও আপনারা সহজে জানতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন, যাতে অজানা ভিডিওর আপডেট আপনারা ফেসবুক পেজ থেকে জেনে নিতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।